তেকে বিছানার উপরে ফেলতে তে তো আবারও চেঁচিয়ে উঠল। ও মা গো, আমার কোমরটা মনে হয় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এরকম করে কেউ ছুঁড়ে মারে? জাঙ্কুক তের এরকম কথা শুনে তেকে নকল করে বলল, আমার কোমর বোধহয় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এমন ভাবে বলছে আমি ওনাকে যেন আকাশ থেকে ফেলেছি। আরে আকাশ থেকে না ফেলুন, কিন্তু আপনি আপনার মানে আপনি এটুকু বলে আমাদের তে তো থেমে গেল লজ্জা পেয়ে। কিন্তু জাঙ্কুক ওর দিকে এগোতে এগোতে বলল, এত কষ্ট করে কোলে করে নিয়ে আসলাম, ধন্যবাদ দেবে কোথায়? উল্টে আমাকে কথা শোনাচ্ছ। ওই জন্যই তো বলে যে মানুষের ভালো করতে নেই। আহা গো, বই গেছে আমার। আপনার ভালো আমার লাগবে না, ঠিক আছে? একে তো ধোকা দিয়ে বিয়ে করেছে, তার উপরে আবার জোর খাটাচ্ছে। আমাকে তেমন মেয়ে পাননি, ঠিক আছে, যে সবকিছু জোর খাটিয়ে করবেন। আমি কিছু করতে দেব না এরকম। তা জোর করে কি করলাম মিসেস? তে জাঙ্কুকের এমন আচরণ দেখে জাঙ্কুককে একটা ধাক্কা মেরে নিজের কাছ থেকে সরিয়ে দেয় আর বলে, কিছুই করতে পারবেন না, একদম কাছে আসবেন না আপনি আমার, বলে দিলাম, না তো খুব খারাপ হয়ে যাবে কিন্তু। এ কি, আপনি আবার কি আসছেন কেন? কাছে আসলে কিন্তু আমি এটুকু বলেই তো হো হো করে হেসে ওঠে জাঙ্কুক। তুমি কি ভেবেছো আমি তোমাকে বিয়ে করেছি বলে তোমার রূপে আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে গেছি? মোটেও না। আমার জন্য কত মেয়ে পাগল, আর আমি কিনা তোমার মতো একটা ক্যাবলা মেয়ের জন্য পাগল হব? নেহাত, আমার দাদু তোমার দাদুকে কথা দিয়েছিল, নইলে তোমার দিকে আমি ফিরেও তাকাতাম না। তো কে বলেছে হ্যাঁ আমার দিকে ফিরে তাকাতে? যেসব মেয়েরা আপনার জন্য পাগল তাদের কাছেই যান না, আমার কাছে কেন? আমাকে কেন বিয়ে করেছেন? তখন তো আবার এটা বলবে যে ক্যারেক্টারলেস ছেলে। আপনার ক্যারেক্টার যে কেমন তা তো আমি এতক্ষণে বুঝেই গেছি। আলাদা করে আবার কি বোঝাবেন? চেনা নেই জানা নেই একটা মেয়ের গায়ে পড়ে ঝগড়া করছেন, লজ্জা লাগে না? হেই লিসেন ম্যাডাম, তুমি অপরিচিত হলো আজ থেকে আমার বিয়ে করা একমাত্র বউ, আর তোমার জন্য আমি যা করছি শুধুমাত্র একজন স্বামীর দায়িত্ব হিসেবেই করছি। তুমি চাইলে আরো কিছু স্বামীর দায়িত্ব পালন করতেই পারি। এটুকু বলেই তো আবারও তের দিকে এগিয়ে যেতে থাকে জাঙ্কুক। তের ফোলা ফোলা মুখটা আবারও তো লজ্জায় রাঙা হয়ে যায়। দু হাতে নিজের মুখটাকে ঢেকে বলতে থাকে, দেখুন, একদম কাছে আসবেন না কিন্তু। আমি মাত্র অনার্স দ্বিতীয় বর্ষে পড়া বাচ্চা একটা মেয়ে, আমার কাছে আসবেন না, আমি এখনো অনেক ছোট। জাঙ্কুক তো হাসতে হাসতে তের পিছন থেকে বালিশটা নিতে নিতে বলল, অনার্স সেকেন্ড ইয়ারে পড়া একটা মেয়ে যে বাচ্চা হয় তা তো আগে জানতাম না। তোমার থেকে আজ বাচ্চার নতুন একটা সংজ্ঞা শিখলাম। তোমার থেকে দেখছি অনেক কিছু শিখতে হবে আমার। তুমি কি ভেবেছিলে আমি বালিশটা নিচ্ছিলাম ঘুমাবো বলে? তুমি ফ্রেশ হয়ে ওইসব রং টং ধুয়ে আসো, কান্না করতে করতে মুখের একেবারে 13-14টা বাজিয়ে ফেলেছো, আর এই সব ঠং মার্কা কাপড় চেঞ্জ করো। কিছু না পেলে দেখো মা মনের মতো আলমারিতে তোমার জন্য কিছু কাপড় চাপড় রেখেছে। আর ভয় পেও না, তুমি না চাইলে আমি তোমাকে কোনো কিছুতেই জোর করব না। আমি ওই ধরনের স্বামী নই। তেই তো জাঙ্কুকের এসব কথা শুনে লজ্জা পেয়ে বাথরুমে চলে গেল। সেখানে তো আগে থেকেই দুটো তোয়ালে, দুটো ব্রাশ, জাঙ্কুকের জিনিসের পাশাপাশি মেয়েদের প্রয়োজনীয় সব জিনিসও সাজানো রয়েছে। তেই তো এসব দেখে অনেকটা অবাক হলো। তার মানে এসব আগে থেকে কেউ সাজিয়ে রেখেছে। তেদের বাড়িতে বিয়ের জন্য বিশাল আয়োজন করা হলেও এখানে তার ছিটে ফোটাও নেই। নিশ্চয়ই জাঙ্কুক কোনো অনুষ্ঠান করতে দেয়নি। আচ্ছা, ওর আবার নতুন করে কাউকে বিয়ে করার ফন্দি নেই তো? অনুষ্ঠান কেন করেনি? বাবা মায়ের একমাত্র ছেলে, তবুও কেন অনুষ্ঠান ছাড়াই বিয়ে করলো? জাঙ্কুক পেশায় কি করে তাও তো তে জানে না এখনো পর্যন্ত। শুধু শুনেছিল যে কলকাতাতে দুটো বাড়ি আছে, একটা বাড়ি ভাড়া দেওয়া আর আরেকটা হলো ফ্ল্যাট যেটাতে ওরা থাকে, আর বাকিগুলো ফ্ল্যাট ভাড়া দেওয়া আছে। নিজের সম্পর্কে যে কেন সব লুকিয়ে রেখেছে কে জানে। কোনো মাফিয়া টাফিয়াদের সাথে আবার জড়িত নেই তো? এসব ভাবতে ভাবতে শুনতে পায় যে বাথরুমের বাইরে থেকে জাঙ্কুক ওকে ডাকছে। এই যে আমার বাচ্চা মিসেস,
বাথরুমে তো ঢুকে গেলেন, কাপড়টা কে নেবে? দরজাটা খুলুন, এই কাপড়টা নিয়ে চেঞ্জ করে নিন। আমার তো মনে হচ্ছে বাথরুমটা তোমার অনেক পছন্দ হয়েছে, তুমি চাইলে ওখানেই ঘুমাতে পারো। তে দরজা খুলে কাপড়টা নিয়ে আবার দরজা বন্ধ করে দিতে দিতে বলল, আপনি আসলে একটা বেহায়া, জানেন তো? আপনাকে যতই আমি আমার থেকে দূরে থাকতে বলছি, আপনি ততই আমার কাছে আসছেন। আবার বলছেন যে আপনি ওরকম স্বামী নয়। এটুকু বলেই ঠক করে জাঙ্কুকের সামনে দরজাটা বন্ধ করে দিল তে। সকালে জাঙ্কুক ঘুম থেকে উঠে দেখে যে তে ওর পায়ের দিকে মাথা দিয়ে চার হাত পা ছড়িয়ে শুয়ে আছে। তে তার পা তো জাঙ্কুকের গায়ের ওপর তুলে দিয়ে আরামে ঘুমোচ্ছে। আর একটু হলেই তো জাঙ্কুকের লাথি খেয়ে নিচে পড়তে হতো তেকে। এত বাজে ভাবেও কেউ শুয়ে থাকে নাকি? এই মেয়েটাকে নিয়ে যে সে এখন কি করবে কে জানি। কেন যে জাঙ্কুকের দাদু এমন একটা প্রমিস করেছিল এটাই এখন ভাবতে থাকে জাঙ্কুক। তারপর তের মাথা নিচে একটা বালিশ দিয়ে দিল জাঙ্কুক আর শরীরটাকে কাঁথা দিয়ে ঢেকে দিল। জাঙ্কুকের মা তাদের কাজের মেয়েটাকে এর মধ্যেই দুবার পাঠিয়েছে জাঙ্কুক আর তেকে ডেকে আনার জন্য, কিন্তু এদিকে জাঙ্কুক তেকে ঘুম থেকে না তুলে যেতেও পারছে না। অবশেষে হাতে জল নিয়ে তের মুখে চোখে ছিটিয়ে দিল জাঙ্কুক। এদিকে জলের ছিটে পড়তেই ধরফর করে লাফিয়ে ওঠে তে। তারপর জলের গ্লাস হাতে সামনে জাঙ্কুককে দেখতে পেয়ে তে বলে উঠল, এই আপনি কি করছেন এসব? সকাল সকাল গায়ের উপর জল ছিটাচ্ছেন কেন? আমার বাচ্চা মহারানীর ঘুম ভাঙাচ্ছে। আরে তাই বলে কি এভাবে কেউ কারোর ঘুম ভাঙায়? আপনি কেন করলেন এরকম? তো কিভাবে ভাঙাবো? আমার তো মনে হয় তোমার ঘুম ভাঙানোর জন্য মাইক আনতে হবে। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, কাল থেকে যেন দেরি না হয়, তাহলে নেক্সট টাইম বালতি ভর্তি জল রেডি থাকবে, বলে দিলাম। এটুকু বলেই তো আমাদের জাঙ্কুক রুম থেকে হন হন করে বেরিয়ে গেল। খাবার টেবিলে সবাই তের জন্য অপেক্ষা করছে। এটা দেখে তো তের মুখটা লজ্জায় একটুখানি হয়ে যায়। খাওয়া শেষ করে তে ওর শাশুড়ির কাছে গিয়ে আস্তে আস্তে বলতে লাগলো, আচ্ছা আন্টি, আমি ওই বাড়িতে কখন যাব? এই মা, তোমার কাকুরা বলেছিল যে ওনারা তোমাকে নিতে আসবে, কিন্তু জাঙ্কুক। চীনের কথা শেষ না হতেই তে জোরে বলে উঠল, কি? আমাকে ওই বাড়িতে যেতে দেবে না নাকি? এবার জাঙ্কুকের মা তের কাণ্ড দেখে হেসে ফেললেন। আরে ধুর পাগলি, আমাদের তোর কি এমন মনে হয় আমরা কি তোকে খাঁচায় বন্দি করেছি নাকি তাই যে যেতে দেব না? তাহলে তুমি যে বললে তখন? আরে বাবা, জাঙ্কুক বলল যে শুধু শুধু ওনাদের এত কষ্ট করে আসতে হবে না, জাঙ্কুক তো নিজেই তোকে নিয়ে যাবে বলেছে। কিন্তু আন্টি, আমি ওনার সাথে যাব না, আমি কাকুর সাথেই যাব। এতক্ষণ জাঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে তের কথাগুলো শুনছিল, কিন্তু এবার বলে উঠল, বেশি কথা বলো না, যদি যেতে চাও তো তাড়াতাড়ি রেডি হয়ে আসো, নইলে কিন্তু আমি আর নিয়ে যেতে পারবো না। আমাদের জাঙ্কুকের কথা শুনে তে মুখটাকে বেঁকিয়ে বলল, কে বলেছে কে আপনাকে কষ্ট করে নিয়ে যেতে? আমি কাকুর সাথেই যাব, ব্যাস। মা, ওকে বলো রেডি হতে, আমার হাতে বেশি সময় নেই। জাঙ্কুকের মা তেকে ঠেলে রুমের দিকে পাঠাতে পাঠাতে বলল, যা তো মা, ওর সাথে এত বেশি বাজে বকিস না। ও ভালোর ভালো, কিন্তু রেগে গেলে আবার গেল। তুই যা, রেডি হয়ে নেগা। আচ্ছা আচ্ছা আন্টি, আমি যাচ্ছি, কিন্তু আজকে আমি আসবো না আর। ওই বাড়িতে সবাই আছে, সবাই কত মজা করছে, আর আমি এখানে একটা রাত ওখানে থাকি। জাঙ্কুকে এবার তের হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল। তোমাকে না বারণ করেছি আমার মাকে আন্টি ডাকবে না। মা ডাকলে কি তোমার মুখ খুলে পড়ে যাবে নাকি কথা বলা বন্ধ হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, আমি আর আন্টি বলবো না, মা বলেই ডাকবো এবার থেকে, হয়েছে? বাইরে বলবো বললেও তে মনে মনে ভাবতে থাকে যে কাল রাতে কি সুন্দর হেসে হেসে কথা বলছিল, আর সকালে উঠেই মুখটাকে একবারে রামগরুরের ছানার মতো গোমড়া করে রেখেছে। উফ, কি লোক রে বাবা ওই আন্টি। না না, থুকু থুকু। মা ঠিকই বলেছে, এনার মুড সুইং খুব দ্রুত হয়। এই গাড়ি থেকে নামতেই ওর খুড়তুতো বোন লিসা আর আয়ু ছুটে আসে। লিসা তেকে জড়িয়ে ধরে বলতে থাকে, সরি রে তে, আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল, আমাকে ক্ষমা করে দিস রে বোন, আমাকে ক্ষমা করে দিস। এটুকু বলতে না বলতে যখন জাঙ্কুক গাড়ি থেকে নামলো তখন লিসা সহ বাকি সবাই হাঁ করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। এই সুন্দর ছেলেটা আর তের সাথেই বা এ কি করছে, আর তের স্বামী বা কোথায় গেল?
সব জানতে তোমাদেরকে এটা নেক্সট পর্ব দেখতে হবে। আর মিস্টার, আজকের পর্বটা এতটুকুই। পরবর্তী পার্ট আসবে বিটিএস আর্মি ফরএভার চ্যানেলে। ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য টাটা, বাই বাই।